পলাশির যুদ্ধের প্রধান কারণ ছিল নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে উৎখাত করা, যা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাবের বিরোধী একটি শক্তিশালী দেশীয় গোষ্ঠীর ষড়যন্ত্রের ফল ছিল। এই ষড়যন্ত্রে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, তার খালা ঘসেটি বেগম এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা জড়িত ছিল। এছাড়া ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ এবং নবাবের আদেশ অমান্য করাও এই যুদ্ধের অন্যতম কারণ ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পলাশির যুদ্ধের সকল বর্ণনা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, পলাশির যুদ্ধটি সংঘটিত হয়েছিল পলাশির প্রান্তরে 1757 সালের 22শে জুন। এই যুদ্ধে মর্মান্তিকভাবে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি তার নানার কাছ থেকে সাম্রাজ্য পেয়েছিলেন। এই বিশাল সাম্রাজ্য তিনি বেশি দিন ধরে রাখতে পারেননি। মাত্র 22 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন। তা কোনোভাবেই মেনে নিতে পারেনি তার প্রতিবেশী এবং ঘসেটি বেগম এবং যে মীর জাফর ছিল সেনাবাহিনী, সে কোনোভাবেই এটি মেনে নিতে পারেননি। তো আমরা অনেকের মুখেই শুনে থাকি আগের দিনের মানুষ ভালো ছিল, কিন্তু কোথায় ভালো ছিল? 1757 সালটি আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। তখনকার মানুষ যদি এত সহজ সরল হতো, তাহলে অবশ্যই নবাব সিরাজউদ্দৌলার পতন হতো না। আপনারাও আমার সাথে একমত হবেন পুরোপুরি যুক্তিটি শোনার পর। তো যখন নবাব সিরাজউদ্দৌলাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাপ দিতে থাকে, তখন নবাব সিরাজউদ্দৌলা কোনোভাবেই তাদের কাছে আত্মসমর্থন করেন না। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন একজন দুঃসাহসিক এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে খুব চোখখুশ ছিলেন। ব্রিটিশদের শাসন তিনি মেনে নিতে অনিচ্ছুক ছিলেন। তো এভাবেই চলতে থাকে তার রাজত্ব। কিন্তু কিছুদিন পর যখন দেখা যায় যে মাত্র 22 বছর বয়সে তিনি রাজসিংহাসনে বসেছেন, অন্যরা কিছুই পাচ্ছেন না, তার খালা ঘসেটি বেগম এ নিয়ে প্রচুর হিংসা বিভেদে জড়িয়ে পড়ে এবং মীর জাফর ছিলেন একজন বিশ্বাসঘাতক। তো বিভিন্ন পর্যায়ে নবাবের কাছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বার্তা প্রেরণ করা হয়, যে বার্তায় বলা হয় যে তাদেরকে সুবিধা করে দিতে হবে ও তাদের খণ্ডে। নবাব সিরাজউদ্দৌলা তার ভূখণ্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক স্থাপনা করতে দেয় না। এর জন্য বিশেষ বিরোধিতা ছিলেন নবাবের সাথে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তী সময়ে তার পদক্ষেপ নেওয়ার জন্য তিনি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন মীর জাফরকে। মীর জাফর ছিলেন একজন চরম বিশ্বাসঘাতক। পৃথিবীর ইতিহাসে সবথেকে বিশ্বাসঘাতক ব্যক্তিকে বলা হয় মীর জাফর। তো তখন শুধু তাই নয়, মীর জাফরের সাথে তার খালা ঘসেটি বেগম এবং যে তার রাজ্যের যে প্রজারা ছিল, তারাও ছিলেন তার বিরোধিতা। সামনাসামনি যা বলতো, কিন্তু ভিতরে ভিতরে মনে মনে তারা নবাবের বিরোধিতা করত। কারণ এই কম বয়সে নবাবত্ব পেয়েছেন, এটা কোনোভাবেই কেউ সহ্য করতে পারতো না। তো কোনোভাবেই আমরা বলতে পারি না যে আগের দিনের মানুষ খুব ভালো ছিল। আসলে আমরা বাঙালি আগে থেকেই ভালো না। আমরা বাঙালি কোনো সময়ই ভালো ছিলাম না এবং ভালো থাকবও না। আমরা হলাম বিশ্বাসঘাতক এবং আমরা কাউকে ছাড় দেই না। আমরা নিজের স্বার্থের জন্য অনেক বড় ক্ষতি করে ফেলতে পারি অন্যের। তো তখন নবাব সিরাজউদ্দৌলা যখন এটা মেনে নিতে পারেনি যে আমি এখানে স্থাপনা করতে দেব না, তখন গভীরভাবে ব্রিটিশরা তার পিছে লেগে যায় এবং ব্রিটিশরা বুঝতে পারে যে তার নবাবী খুব দুর্বলতা রয়েছে এবং মীর জাফরকে হাতে নিলে সে হার মেনে যাবে তার কাছে। পরবর্তীতে বিভিন্ন সময় বার্তা প্রেরণের মাধ্যমেও ব্রিটিশরা নবাবকে তার আয়ত্তে আনতে পারে না। পরবর্তীতে খালা ঘসেটি বেগম আরও গভীরভাবে ষড়যন্ত্র শুরু করেন এবং মীর জাফরের সাথে গোপন সাক্ষাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সভাপতি এবং সেনাপ্রধান লর্ড ক্লাইভ মীর জাফরকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেয় এবং মীর জাফর ছিলেন খুবই একজন লোভী ব্যক্তি। মীর জাফরকে এমনভাবে বলা হয়েছিল যে তাকে যদি তুচ্ছ করতে পারে, নবাব সিরাজউদ্দৌলাকে যদি সিংহাসন থেকে হটাতে পারে, তাহলে তাকে সিংহাসনে বসানো হবে, তাকে ক্ষমতা দেওয়া হবে এবং তাকে বিভিন্ন সুবিধা দেওয়া হবে। এসব লোভনীয় প্রস্তাবে মীর জাফর কোনোভাবেই নিজেকে আটকাতে পারেনি। মীর জাফর ব্রিটিশদের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধের ঘোষণা করেন। ব্রিটিশরা যখন
যুদ্ধ করতে আসে, তখন নবাব সিরাজউদ্দৌলা মনে মনে ভেবে নিয়েছিলেন যে তিনি জিতে যাবেন। কিন্তু আসলে ঘটনাটা এমনই হতো। যদি এখানে বিশ্বাসঘাতকতা না হতো তাহলে নবাব সিরাজউদ্দৌলার বিজয় হতো এবং আমরা আমাদের এই ভূখণ্ড বাংলাদেশ, ভারতের কিছু অংশ, কলকাতা, এইসব অঞ্চল থাকতো রাজ রাজ রাজতান্ত্রিক, যা এখন গণতান্ত্রিক। রাজতান্ত্রিক দেশে আমরা থাকতাম। কিন্তু এভাবে মির্জাফরের কারণে আমাদের সকলের অভিশাপ বইতে হচ্ছে। মির্জাফর এই বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা এই যুদ্ধে হেরে গিয়েছিল। তিনি 22,000 সৈন্যের একটি বিশাল গোষ্ঠীকে নিয়ে যুদ্ধে নেমেছিলেন। অপরদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের মাত্র 1,000 সৈন্য ছিল। কিন্তু যুদ্ধপ্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধের আগ বাড়ালেও মির্জাফর ছিলেন সেনাপতি। কিন্তু সেনাপতির আদেশ ছাড়া তো কোনো সৈন্যই যুদ্ধে লিপিত হয় না। তো তারপর যখন নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধের জন্য আহ্বান জানালেন, তখন কোনো সৈন্যই আগ বাড়ল না, কারণ সেনাপতি আগে থেকেই সকলকে লোভনীয় প্রস্তাবের মাধ্যমে তার আয়ত্তে করে রেখেছে। এর পরবর্তীতে ঘটনাটি অনেক তুচ্ছ হয়েছিল। যখন এই বিশ্বাসঘাতকতা নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিল, ঠিক তখন তিনি তার জীবন নিয়ে পালিয়ে গিয়েছিলেন। স্ত্রী এবং ছোট কন্যার মায়ায় তিনি বাকিটা জীবন নবাবী ছাড়াই সাধারণ জীবনযাপন হিসাবে পারি করতে চেয়েছিলেন, কিন্তু এটিও সম্ভব হয়নি। পরবর্তীতে পলাশীর প্রান্তর থেকে নবাব সিরাজউদ্দৌলা বের হয়ে যায়। তিনি জানেন যে এখানে আমার বিজয় হবে না, বরং জীবন দিতে হবে। তো দেখি কোনোভাবে স্ত্রী এবং সন্তানকে নিয়ে কোনোভাবে জীবনযাপন করা যায় কিনা। পরবর্তীতে তিনি একটি গ্রামে একটি প্রান্তরে লুকিয়ে যায়, কিন্তু এক বৃদ্ধ তাকে আশ্রয় দেয়। আশ্রয় দেওয়ার পর ব্রিটিশরা বিভিন্ন পর্যায়ে তাকে খুঁজতে থাকে, তাকে হত্যা করার জন্য। কারণ শত্রুকে ব্রিটিশরা খুবই ভয় পেত। ব্রিটিশরা চাইতো না যে তাদের কোনো শত্রু জীবিত থাকুক। তো পরবর্তীতে ব্রিটিশরা যখন তাকে খুঁজে পায় না, তখন বিভিন্ন পর্যায়ে পুরো রাষ্ট্রে বিভিন্ন পর্যায়ে লোভনীয় প্রস্তাব ঘোষণা দেয়। নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিতে পারলে বিভিন্ন পুরস্কারের দাবি জানায় এবং বিভিন্ন পুরস্কার দেবে এমন লোভনীয় প্রস্তাব জানায়। এসব প্রস্তাবে বাঙালিরা লোভনীয় প্রস্তাবে অবশ্যই রাজি হবে, কারণ আমরা বাঙালিরা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করি না, আমরা এমন স্বার্থপরী হয়ে থাকি। তো যখন নবাব সিরাজউদ্দৌলা লুকিয়েছিল একটি গ্রামের একটি কুঠির ঘরে, একজন বৃদ্ধ তাকে আশ্রয় দিয়েছিল। তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে তিনি সাধারণ জীবনযাপনের জন্য সেখানে থাকতে চেয়েছিলেন। পরবর্তীতে এসব লোভনীয় প্রস্তাবে সেই বৃদ্ধই ব্রিটিশদের কাছে খবর পৌঁছে দেয়। এরপর ব্রিটিশরা তাকে ধরে ফেলে এবং মির্জাফর এবং ব্রিটিশ প্রধান লর্ড ক্লাইভ তারা ব্যাপকভাবে আঘাত করে নবাবকে মৃত্যুদণ্ড দেয় এবং মৃত্যুদণ্ড দেওয়ার পরই শান্ত হয়নি। তাদের পাষাণ মন তাকে শাস্তি দিয়েই শান্ত হয়নি, তাকে চাবুক মারতে থাকে, কন্টিনিউস চাবুক মারতে থাকে এবং গভীরভাবে অত্যাচার করে ছেঁচড়িয়ে ঝুলিয়ে হাতির পিঠে ছেঁচড়িয়ে বিধিয়ে বিভিন্ন পর্যায়ে শাস্তি দিতে থাকে এবং পুরো জাতি তখন প্রতিবাদ করেনি। পুরো উড়িষ্যার বাঙালি জাতি এসব তাকিয়ে দেখছিলেন এবং ব্রিটিশদের ক্ষমতাকে হাততালি দিচ্ছিলেন। এই হলো আমাদের বাঙালি, যাদের কপালে সর্বদা শনি লেগেই থাকে। তো যখন নবাব সিরাজউদ্দৌলাকে গভীরভাবে আঘাত করা হয়, তখন সবাই খুব খুশি হয়ে আনন্দের সাথে দেখছিল, ব্রিটিশদেরকে প্রশংসা করছিল। পরবর্তীতে মির্জাফরের নেতৃত্বে তাকে আরও তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্রিটিশরা চেয়েছিলেন তাকে বাঁচিয়ে রাখতে এবং কারাদণ্ড দিতে, কিছুদিন বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু মির্জাফর এবং মির্জাফরের ছেলে তাকে নিয়ে খুবই ভয়ে ছিলেন এবং আতঙ্কে ছিলেন। তাদের জীবন ঝুঁকিতে না রাখতে তিনি খুব শীঘ্রই ব্রিটিশদের কাছে আহ্বান জানায় নবাব সিরাজউদ্দৌলাকে মেরে ফেলতে। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলাকে গভীরভাবে আঘাত করে মানুষের সামনে, পুরো বাঙালির সামনে গভীরভাবে আঘাত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের পরও এই পাষাণরা শান্ত হয়নি। এই পাষাণ গোষ্ঠী ব্রিটিশ বাহিনী নবাব সিরাজউদ্দৌলার মরদেহ হাতির পিঠে ঝুলিয়েছিল। হাতির পিঠে
বড় ধরনের এক ধরনের শাবলের মতো রয়েছিল আগের জমানায়, যেটা যুদ্ধের কাজে ব্যবহার করা হতো শাবলের মতো। সেটা দিয়ে বুকে লাগিয়ে সেটা উপর দিকে করে হাতির পিঠে বেঁধে পুরো শহরে এবং গ্রাম অঞ্চলে যত দেশের ভিতরে যত জায়গা আছে সেখানে ঘুরিয়েছিল। এবং মানুষ, বাঙালি জাতি ব্রিটিশদের এই ক্ষমতা দেখে অনেক খুশি হয়েছিল এবং ব্রিটিশদেরকে হাততালি দিচ্ছিল। পরবর্তীতে ব্রিটিশরা এভাবেই আনন্দ পায় এবং পরবর্তীতে এভাবেই রাজত্ব দখল করে, জুর জুলুম করে। তো পরবর্তীতে আমরা এভাবেই হতাশ হয়ে যাই এবং বাঙালি জাতির দুর্দশা লেগেই থাকে। এভাবেই আমাদের বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয় হয়, যা ছিল আমাদের বাঙালি জাতির জন্য একটি দুঃখনীয় বিষয়। এরপর থেকেই বাঙালি জাতির কপালে শনি লেগে আছে। ধারণা করা হয় নবাব সিরাজউদ্দৌলার অভিশাপ বাংলায় চিরন্তর থেকে যাবে। তো বন্ধুরা, এই ইতিহাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে এমন আরও ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।